অনেক দল ইতিমধ্যে কিন্তু খুচরা অনেকগুলি বাংলাদেশ জাগ্রত পার্টি টাইপের কিছু দলটল হচ্ছে আর কি, ওই সমস্ত ব্যাপারে মানুষ জাগ্রত তো বোধহয় যে দিয়ে শুরু না, জাগ্রত লিখতে বোধহয় ইংরেজিতে যে লাগে, জানি না, জাগ্রত পার্টি লিখলে ওটা একটা বিজেপি টিজেপি কিছু হবে আর কি, বিজেড পার্টি আর কি। এনিওয়ে, তবে অবশ্যই ছাত্ররা যারা এই যে 5ই আগস্টের যে অভূতপূর্ব বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, যেটাই হোক, যার নেতৃত্ব যারা দিলেন, তাদের মধ্য থেকে একটা পার্টি করার কথা শোনা যাচ্ছে। একটু যদি আপনি পাটোয়ারি যদি একটু আমাদেরকে বলেন বিস্তারিত। প্রথমত রাজনৈতিক দলের পিছনে একটি চিন্তা প্রয়োজন হয়, একটি ভিশন প্রয়োজন হয়। সেই ভিশন বা চিন্তা যেটার পিছনে মানুষ সাড়া দিয়েছিল, এবং সেই সাড়ার পরিপ্রেক্ষিতে গত 5 আগস্টে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এবং দীর্ঘ সময়ে যারা তাকে সরানোর জন্য লড়াই করেছিল ছাত্রদের নেতৃত্বে, তাদের লড়াইয়ের অংশগ্রহণে আমরা এই কাজটি করতে সমর্থ হয়েছি। এবং 3 তারিখে আমরা একটি দাবি দিয়েছিলাম, যেটা জনগণ যখন শহীদ মিনারে প্রত্যেকে এক আঙ্গুল তুলেছিল, তো আমরা সেদিনে বুঝে গিয়েছিলাম আজকে এই দাবিটি উত্থাপনের সময়। তো জনগণের রায় নিয়ে সে দাবিটি আমরা জনগণের সামনে উত্থাপন করেছিলাম। দাবিটি ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। ফলত আমরা কোনো ব্যক্তি বুঝাইনি, পুরো একটা সিস্টেমকে বুঝিয়েছি। আরেকটি হলো আমাদের নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে আমরা সেটেলমেন্টে আমাদের যে এটা বাংলায় কি দাঁড়ায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাসী, বাংলাদেশের জনগণের প্রতি যাদের কমিটমেন্ট রয়েছে, জনগণের প্রতি যাদের কল্যাণের ইচ্ছা আছে, সেই মানুষগুলোকে নিয়ে একটি নতুন গেমের পদচারণা হবে। সেটির একটি নিয়ম নীতি হবে, যে নিয়ম নীতির মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করবে। সেই জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি। এই ধরনের একটা রাজনৈতিক দলের অভাব আছে বাংলাদেশে, এরকম মনে করেন আপনারা নাকি? এক্সিস্টিং পার্টিগুলির মধ্যে দিয়ে এই কাজগুলি করা সম্ভব ছিল কি ছিল না, কি মনে করেন? রাজনৈতিক বাংলাদেশের যে দলগুলো রয়েছে, আমরা যখনই বলছি যে একটি ব্যবস্থার বিলোপ, ফলত নিউ পলিটিক্যাল যে সেটেলমেন্টটা হবে বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটাতে আমরা নতুন একটি সিস্টেম চাচ্ছি, নট অনলি এ মেয়ার এ পলিটিক্যাল পার্টি। আচ্ছা, আমাদের লাস্ট যে রিসার্চগুলোতে আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি পলিটিক্যাল ফাইন্যান্সিং বড় একটা প্রবলেম। আমাদের পলিটিক্যাল যে বিজনেস রয়েছে, বাংলাদেশের যে সিচুয়েশনগুলো রয়েছে, সেখানে একটি প্রবলেম রয়েছে। এবং রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে এখনও যে মানুষকে কেনাবেচা বা চাঁদাবাজি, টেন্ডারবাজি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নাই, এই সিস্টেমগুলো আমরা লক্ষ্য করেছি। এবং ফেসিস্ট হয়ে ওঠার যে সাংবিধানিক একটি বাংলাদেশের প্রক্রিয়া ছিল, সেই সংবিধানকেও আমরা চিহ্নিত করেছি। তো ফলত আমরা শুধু কতগুলো মানুষের সমষ্টি, কতগুলো ব্যক্তিকে দাঁড়িয়ে রাজনৈতিক দল ঘোষণা করে দেওয়া, এই সিস্টেমের পথে আমরা হাঁটব না। আমরা যে পথে হাঁটছি, সে পথটি হলো আমাদের শুধু স্বপ্নটা বাংলাদেশ কেন্দ্রিক, এই বাংলাদেশে নয়। আমরা চাচ্ছি বাংলাদেশটাকে বিশ্বমঞ্চে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা যেটা বুঝেছি, বাংলাদেশের 60% তরুণ, এই তরুণদের বোঝাপড়া প্রবীণদের সাথে কেন যেন মিলতেছে না। তা আমরা সেখানে গিয়ে অনেক যারা প্রবীণ বৃদ্ধ, তাদের সাথে কথা বলেছি যে আপনার কথার সাথে আমার কথা কেন মিলছে না। তো অনেকে বলেছে যে আমার জীবন অনেক জায়গায় হলো জড়িয়ে গিয়েছে, যেগুলো থেকে আমি নতুন করে মুক্ত বিহঙ্গের মতো বেড়ানোর মতন আমার কোনো পরিস্থিতি নেই। তো আমরা সেই আন্দোলনে দেখেছি যে অনেকগুলো মুক্ত বিহঙ্গ বৃদ্ধ, তরুণ, আবলা, বনিতা মাঠের মধ্যে চলে এসেছিল, যারা অতীতের পাপগুলো মোচন করেছিল সে আন্দোলনের মধ্য দিয়ে। এবং তাদেরকে দেখেছি, তারা বলেছিল আগের যে সিস্টেম বা ব্যবস্থাটা রয়েছে সেটা আমি চাই না। তো ওই মানুষ যে আকাঙ্ক্ষা, ভাষা, সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিফলিত করার জন্যই আমরা মনে করছি যে একটি নতুন রাজনৈতিক প্রয়োজন। এবং সে রায়টা 5 তারিখে হয়ে গিয়েছিল, মানুষ দেখিয়ে দিয়েছিল। এই শক্তিকে সংঘবদ্ধ করেই যদি আমরা ফেসিলিটেট করতে পারি, সেই জায়গা থেকে আমরা সেপ্টেম্বরে
জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করি এবং আমরা এই জায়গা থেকে সৌরভ ভাই কিছু জনগণের যে প্রশ্ন ভাষা, থাকলে আপনি করতে পারেন সেটা কিন্তু। না, না, খুবই প্রতিফলিত ভালো করব। উদ্যোগ। নতুন বন্দোবস্ত তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন। কথা হচ্ছে আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং তার মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি থাকে। অর্থনৈতিক বন্দোবস্ত, যে নতুন অর্থনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ অর্থনীতির যে ধারা, কারণ আমরা স্বাধীনতার পর দেখলাম যে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে, কিন্তু সেটি হয়নি। পরে হলো যে আমরা ধনতান্ত্রিক পথে গেলাম, এবং ধনতান্ত্রিক পথে সর্বশেষ উদাহরণ হলো এটি লুটপাটের একটি ব্যবস্থা। এর থেকে উত্তরণে মানে অর্থনৈতিক মুক্তির পথ বৃহত্তর জনগণের, এবং এই আন্দোলনে এককভাবে যদি বলুন সাধারণ মানুষ কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ, তাদের জীবনদান, তাদের আহত হওয়া, এবং যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, একেবারে সাধারণ মানুষ, মোটে মজুর, হকার, রিক্সা চালক, অটো চালক, এই ধরনের মানুষ, তাদের স্বপ্নটা কিন্তু বিশাল, এক অর্থে বিশাল। কারণ তারা যে অবস্থায় আছে পরিবর্তন। আপনি যে কথাটি বললেন যে নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তে এদের অবস্থান কি হবে? এই নতুন বন্দোবস্তে তাদের অবস্থান কি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যাত্রাবাড়িতে একটা রেপ্লিকা স্থাপন হয়েছে, যে এখানে অধিকাংশই মানুষ কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সা চালক ছিল। তা আমরা যখন আন্দোলনের মাঠেও তাদেরকে গিয়েছিলাম, ভাষাগুলো এসেছিল যে আমার পেটে ভাত নাই, আমি ভাত চাই। অনেকে বলেছিল সবজির দাম এত বেশি কেন। তো এগুলো আমাদের অবজারভেশনে আছে। তো সেক্ষেত্রে যদি হোল ন্যাশনের ইকোনমিক পলিসিতে আমরা মনে করি বুর্জুয়া থাকবে, কিন্তু কোনো লুটেরা বুর্জুয়া থাকবে না, যারা টাকাটা, অর্থটা পাচার করে দিচ্ছে। আর সেকেন্ড, আমরা যেটা প্রপোজিশন বা ভবিষ্যতে করব বা এখনও বুঝতেছি, সেটা হলো যারা এসএমই বিজনেস রয়েছে তাদেরকে বাংলাদেশ একটা প্রান্তিক লেভেলের জায়গা থেকে ন্যাশনাল লেভেলে নিয়ে আসা। তাহলে কি হবে, জনগণের যারা প্রান্তিক লেভেলে রয়েছে তাদের সাথে এসএমইর সাথে কানেকশন হবে, যারা মিডল বিজনেস রয়েছে, এবং তাদের থেকে যারা বড় বিজনেসম্যান রয়েছে তাদের সাথে একটা কানেকশন। মূলত এই তিনটা সেকশনকে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে ইকোনমিটা একটু ভালো অবস্থায় যাবে। এখন যদি আমি বলি তাহলে আমাদের ন্যাশনাল বুর্জুয়া কেন প্রয়োজন? আচ্ছা, ওইটা একটু পরে আসতেছি। ইকোনমিকের উত্তর আপনি দিয়েছেন। এখানে আরেক একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতা আছেন রিপন ভাই। তো আরেকটি নতুন দলের আসার নিয়ে আমরা আলোচনা করছি। তো রিপন ভাই, আপনার কাছে এই যে নতুন দলের একটা গঠনের প্রক্রিয়া চলছে, এবং পাটোয়ারি ব্যাখ্যা করেছে যে কেন তারা একটা নতুন দল তো অলরেডি তৈরি হয়েছে, তাদের কমিটি হয়েছে, তাই না? না, জাতীয় নাগরিক কমিটি হলো পলিটিক্যাল প্ল্যাটফর্ম, উদ্যোগ। কারণ গত 15 বছরে আপনাকে যদি 10 সেকেন্ডে বলি যে আমরা 200 তরুণ হলো ছাত্রলীগের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়েছিলাম, না আমাদের এই তরুণটা আরও বেশি হওয়া প্রয়োজন ছিল, 2-3 হাজার। তো ফলত এখানে একটা গ্যাপ রয়েছে। এই জন্য আমরা উদ্যোগটা নিয়েছি, যারা এই আন্দোলনে রাজনৈতিকভাবে সচেতন হয়েছে তাদেরকে অ্যাকুমুলেট করার জন্য। পলিটিক্যাল প্ল্যাটফর্মটার এটা উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি, কিন্তু এটা পলিটিক্যাল পার্টি না। যাক, আমরা মানে যে কোনো রাজনৈতিক উদ্যোগ, দল গঠন ইত্যাদি এগুলোকে আমরা সবসময় ওয়েলকাম করি। একটা প্রবচন আছে, নতুন প্রতিদ্বন্দ্বীকে তো অনেক সময় পছন্দ, মানে কেন, এবং এটি তো গণতন্ত্রের ভাষা না। আচ্ছা, আপনি প্রতিদ্বন্দ্বীকে পছন্দ করবেন না, কারণ আমাদের কালচার আর কি, প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, তাই না? আপনি জনগণের কাছে যাবেন, উনি জনগণের কাছে যাবেন, আমি জনগণের কাছে। জনগণ কোনটা ভালো, জনগণকে আপনি অপশন দেবেন না। গণতন্ত্রের ভাষা তো ফর দ্য পিপুল, জনগণের জন্য, বাই দ্য পিপুল, জনগণ কর্তৃক। এই যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এবং জনগণের জন্য, জনগণ কর্তৃক, জনগণের দ্বারা, সমস্ত জায়গাতে স্পিরিটটা হচ্ছে জনগণ, লক্ষ্যটা হচ্ছে জনগণ। রাজনীতি যারা করেন মানে আপনার আবিধানিকভাবে আমি যে কথাগুলো সেগুলো ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কি আসলে সবাই জনগণের জন্য রাজনীতি করেন? জনগণের নামে করে, জনগণের নামে করেন, এবং জনগণের নামে যদি করেন, এবং এটা যেমন আমি আওয়ামী লীগের আমলে বহুবার বলতাম যে নৌকা ফুলের জাহাজ হয়ে গেছে, বা যেটা বলতো আঙ্গুল ফুলে কি বলে কলা গাছ হয়ে গেছে, বা বট গাছ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কেন? আপনি দেখবেন যে আমি আমার ছাত্র জীবনে অনেককে দেখেছি, আমার ছাত্র জীবনে আমি নিজেই অনেককে দেখেছি যাদের ঢাকা শহরে ভাড়া বাসায় থাকতেন না, মেসেও থাকতেন না, হলে হোস্টেল থাকতেন। তারপরে এরশাদের আমল যখন হল ভ্যাকেট করে দিত, তারা কোথায় উঠবেন, কোথায় যাবেন, এটা একটা মহা টেনশনে পড়তেন।
তারা 1000 কোটি টাকার মালিক অনেকেই হয়ে যান নাই, হয়ে গেছেন তো, কেন, কিভাবে? স্টিল আই এম লিভিং, আমি তো ওই আমলের ছাত্র রাজনীতি করার লোক, আমি তো এখন একটা ভাড়া বাড়িতে থাকি, আমি তো থাকি, তা আমি কেন করতে পারলাম না? আমি কি স্টুপিড? আমি কি গর্ধব? আমায় কি জাগতিক কোনো আকর্ষণ কি আমাকে আকর্ষিত করে না? করে। কিন্তু আমি মনে করেছি সবসময় যে এটা আমার পথ না, অর্থাৎ আমি মুসলমান হিসেবে মনে করি হালালভাবে চলাটা, হালাল উপার্জনের মধ্য দিয়ে আমার জীবিকা এবং যাপিত জীবন চলা উচিত, এটা আমি মনে করতাম এবং সেটা বিশ্বাস করি। ফলে ওগুলো আমাকে কখনো আকর্ষণ করে নাই। তো কথা ছিল যে, কথা উঠতো যে টাকা না থাকলে রাজনীতি করা যায় না। আমি এটা চ্যালেঞ্জ নিয়েছি, টাকা ছাড়াও রাজনীতি করা যায় কি না, টাকা ছাড়াও নির্বাচন করা যায় কি না। মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষ যদি চায়, তাহলে আপনার টাকা লাগবে কেন? মানুষই তো টাকা দেবে। তাবলিগ আল্লাহরা বলে না যে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে কাজ করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি গণতন্ত্র চান, সুন্দর জীবন চান, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চান, সুশাসন চান, তাহলে আপনি লুটেরাকে সমর্থন করবেন কেন? আপনি ভালো মানুষকে সমর্থন করবেন। আপনার তো আইন প্রণেতা দরকার, আপনার তো মানে ওই 6-7 পাশওয়ালা লোকজন, মানে সোকল্ড এমপি তো দরকার নেই আপনার, যিনি আইন প্রণয়ন করতে পারবেন এরকম লোক আপনার দরকার। আপনার তো শুক্রবারের চেয়ারম্যান দরকার নাই, মানে লোকাল গভর্নমেন্টে শুক্রবার দিন চেয়ারম্যান সাহেব শুক্রবার দিন এলাকায় যান, শুক্রবারের চেয়ারম্যান। ব্যবস্থাটা তো তাই হয়ে গেছিল না, আইন প্রণেতারা এলাকার উন্নয়ন, সালিশ মোকদ্দমা এই সমস্ত তো রাইট, এই জায়গাটা ভাঙতে হবে। এই যে শেখ হাসিনা, ওরা কিন্তু বলছে যে এই জায়গাটাই তারা নতুনত্ব আনতে যাচ্ছে, ভাঙতে যাচ্ছে। ফাইন, এবং এই জায়গাটা তো ওরাই শুধু বলছে না, ওদের অনেক আগে যারা মুরব্বী সংগঠন, যদি আমরা আমাদের কথা বলি, মানে সিনিয়র বলতে বোঝাচ্ছি, আমরা তো এই বিষয়টা অনুভব করেছি অনেক আগে, আমার বহুত আগে থেকে আমরা এই যে রাষ্ট্রের কথা বলা উচিত ছিল আপনাদের শুরুতেই, রাষ্ট্রের যেটা সংস্কার দরকার, রাষ্ট্রের যেটা মেরামত দরকার, রাষ্ট্র যেভাবে চলে না, এটা তো পলিটিক্যাল পার্টি কিন্তু রিয়েলাইজ করেছে। ইভেন যদি আপনি আমাদের পার্টি অপর পার্টিগুলোর কথা যদি ধরেন, ওয়ান্স আমরা তো মাত্র 10টি দফা দিয়ে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। তারপর অপর রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা বসলাম, তাদের মতামতকে যখন গ্রহণ করলাম, এবং এদের মধ্যে অনেক অনিবন্ধিত দলও আছে, কিন্তু আমরা সেটাও বিবেচনা নিইনি, কিন্তু তারাও মানে মাঠে আন্দোলনে তাদের একটা সক্রিয় মত আছে, তারা ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন, তাদের মত নিয়ে কিন্তু আমরা এটাকে এক্সপ্যান্ড করেছি, 31 দফায় নিয়ে গিয়েছি। এমনকি 31 দফা কেন, এটা তো 301 দফা হয়ে যেতে পারে, কথার কথা। প্রয়োজনটা, সমস্যাটা একটা চলমান প্রক্রিয়াটা চলবে। আমি তরুণদের, নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনি তো বিএনপি এবং সমমনা মানে যারা একসাথে ওনারা আন্দোলন করেছিলেন, তাদের যে 31 দফা সংস্কার প্রস্তাব, সেটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই। জি, আমি দেখেছি, পড়েছি। এবং আপনি কি মনে করেন যে আপনারা যা চাচ্ছেন তার এটার মধ্যে এটা কভার করে কি অনেকখানি? দেখুন, 19 দফা কিন্তু এসেছিল, এবং এটা আসলে ন্যাশনাল জাতির সামনে এখন উন্মোচন হওয়া উচিত। সেই ডিজিএফআইয়ের যে কারিকুলাম, যে সিলেবাসের ভিত্তিতে একটি দল প্রতিষ্ঠিত হয়েছিল, তো এই জাতির সামনে তো এখন সুযোগ এসেছে, সেটা যেমন উন্মোচিত হওয়া উচিত, যেমন যেই সময়ে দল প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো এখনো অনেক আর্কাইভ পড়ে রয়েছে, অনেক দেশে রিসার্চ হচ্ছে, সেগুলো পড়তে পারেন। যদি পড়তে পারেন আমি আপনাকে প্রোভাইড করব পরে। 2 নম্বর জিনিস হলো, কোন দলের কথা বলছেন? অনেক দলে তো হচ্ছে, বাংলাদেশে তো অনেক মেকানিজম হচ্ছে, এগুলা ওপেন সিক্রেট মানুষের সামনে। সেটা আমি 2টা বিষয় ইঙ্গিত দিয়ে যাই আজকের এই প্রোগ্রামে। ডিজিএফ এর কারিকুলামটা কি? আমি এটা সেই ডিজিএফআই এর কারিকুলাম, যেটা একটা ক্যান্টনমেন্টে যে বিষয়টা, ক্যান্টনমেন্ট কোনো অচ্যুত জায়গা না, আমরা ক্যান্টনমেন্টকে কোনো অচ্যুত জায়গা বলি না। যখন জনগণের প্রশ্ন আসে, সেখানে ক্যান্টনমেন্টও জনগণের মধ্যে। যদি জনগণকে ক্যান্টনমেন্ট ছাপিয়ে যেতে চায়, সে ক্যান্টনমেন্ট জনগণের না। তো ফলত আমরা জনগণের একটি ক্যান্টনমেন্ট চাই। আমরা সেটাতে বলি, আমরা প্রতিরক্ষা বলি না, আমরা বলি গণপ্রতিরক্ষা, গণসার্বভৌমত্ব। গণসার্বভৌমত্ব আপনি চীন গিয়েছেন, দেখাচ্ছেন গণপ্রতিরক্ষা কত। 19 দফা বলতে আপনি কি বিএনপি যে শুরুতে 19 দফা দিয়েছে? জি, সেটা আমি সেটাই ইঙ্গিত করেছি। সেই 19 দফার কতটুকু হয়েছে, সেটার বাস্তবায়ন বা যদি জাতির সামনে এখন উন্মোচিত না হয় কতটুকু হয়েছে, তাহলে তো আপনি পরের সিলেবাসে যাবেন। আর আপনাদের আজকে জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এবং এই যে 31 দফা রয়েছে, এটা আমি মির্জা ভাইয়ের অফিসে গিয়েছিলাম, উনিকে বেশ আগ্রহ করে দিয়েছিলেন, আমি পড়েছিলাম ওই রাতেই। তো সেখানে আমি দেখেছি 19 দফারই কাজ অলমোস্ট মানে শুরু হয়ে গিয়েছে এই বর্তমান যে সরকারের আমলে। এবং সেখানে আমি বিশেষত যুবকদের নিয়ে যে সংস্কার প্রক্রিয়াটা, সেটা পড়েছিলাম।
তো আমরা যে রাজনৈতিক ভিশন দেখি, যে চিন্তাটা দেখি, যুবকদের মধ্যে যে আকাঙ্ক্ষাটা দেখি, এগুলো পূরণ করতে হয়তো বা ওনাদের দিতে হবে। এবং শুধু তো আমরা যে বাহিরে যারা তরুণ রয়েছে সব মানুষ তো রাজনীতি করে না। পুরো আপনি যদি টোটাল জেনারেশন অথবা পপুলেশন হিসাব করেন 3 থেকে 4% মানুষ হলো রাজনীতিতে অ্যাক্টিভ। বাকি যারা অ্যাক্টিভ নেই তাদের সাথেও কথা বলেছি। ইভেন আমরাও তো ক্যাম্পাসে ছিলাম, যারা ছাত্র দলের ছিল অথবা অন্যান্য সংগঠনের, তাদের সাথেও কথা বলেছি। তো তাদের মধ্যে এটা দ্বারা যে কোনো কিছু হবে ওই ধরনের আকাঙ্ক্ষা পাই নাই। যদি হয় সেটা তো ভালো, আমরা তো চাই দেশের কল্যাণ, কোনো দল বা কোনো বিরোধী নেই। কিন্তু আমরা এটা বলেছি যে বাংলাদেশের এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে বিএনপি থাকা উচিত অথবা বিএনপি থাকবে। কেন থাকবে? কারণ বিএনপি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে। আমরা লড়াইয়ের মাঠে তাদেরকে পেয়েছি, ফলত আমরা তাদের বিকল্প, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করতেছি না। কিন্তু গত 3 মাস অথবা 100 দিনের যদি বলি, ওনাদের থেকে যে যুব সমাজ অথবা যুব সম্প্রদায় যে ব্যবহারটি পেয়ে আসছে, সেটাতে আমরা কিছু হতাশ হচ্ছি। তো দলীয় কমান্ড যারা রয়েছেন সেখানে ওনাদের যে সর্বোচ্চ ফোরাম রয়েছেন, যেমন মাঝখানে হলো ঢাকা শহরে এই ধরনের আগের পোস্টার, ব্যানার, মানে এগুলো ওল্ড কালচার, তো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। পরে কিন্তু ওনারা এটা রিয়েলাইজ করেছে যে তরুণ প্রজন্ম এগুলো চায় না, পরে ওনারাই নির্দেশ দিয়েছিল। এবং আপনি দেখেছেন আরও কিছু নির্দেশনা আছে, অনেকের বহিষ্কার অথবা চাঁদাবাজি। আমার অফিসের নিচে আমি যার থেকে সবসময় পেয়ারা কিনি, তো উনি বললো, ভাই একটু আগে আমার থেকে 200 টাকা নিয়ে গিয়েছে। তো বললাম কোন দল নিয়েছে? তো উনি বললো যে বিএনপির একজন এখানে যে ওয়ার্ড কমিশনার। তো আমি সিনিয়র ওনাদেরকে একজনকে জানিয়েছি যে অ্যাটলিস্ট করলো এই পেয়ারওয়ালাকে রক্ষা দেন। আমি মানে তো খুব খেটে খাওয়া মানুষ, উনি ইনকামই করতে পারে 500 টাকায়, যদি 200 টাকা নিয়ে যায়। অনেকগুলো মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তো তাদেরকে জিজ্ঞেস করলাম কি আগের অবস্থা কোনো কিছুই বন্ধ হয় না, এখন ওনারাও এটা চেষ্টা করতেছে, কিন্তু এটা আসলে একক দল কোনো এটা চেষ্টা করতে পারবে না, মানে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সিস্টেমটা চেঞ্জ, যেটা আপনি বলছেন এটা হলো সবাই, মানে আপনিও যারা এখানে আছেন সাংবাদিকতায়, এটা প্রিন্ট ইলেকট্রনিক দল যারা এই বাহিরে আছে, সবারই প্রচেষ্টাতে এই জিনিসটা হলো একসাথে পসিবল। আরো শুনবো আমরা। আচ্ছা, না আমি তার কথার একটা উত্তর দেই, যেহেতু প্রবাবলি সে 19 দফাটা পড়েছে আমার ধারণা। 19 দফা পড়েছে, 31 দফা পড়েছে। তো 19 দফা যদি পড়ে থাকে, তো 19 দফা হচ্ছে একটা পার্টি যখন গভর্নমেন্টে থাকে তখন গভর্নমেন্টের একটা এজেন্ডা থাকে। আমি আমার দলের বহু মিটিংয়ের মধ্যে কর্মীদের মধ্যে বলেছি, যখন 19 দফা নিয়ে ছেলেরা যখন কথা বললাম, 19 দফা হচ্ছে একটা মানে একটা কর্মসূচি। এই কর্মসূচি শুধুমাত্র সরকারে গেলে তখনকার বাস্তবতায়, 70s বাস্তবতা, মানে পোস্ট 70s বাস্তবতায় তখন কিছু প্রমিস ছিল। এবং এই 19 দফার মধ্যে মোস্টলি প্রায় অলমোস্ট 18টা দফা 17টা দফা আপনি ক্ষমতায় না থাকলে এটা কখনই বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে ক্ষমতায় যেতে হবে, দায়িত্ব থেকে পালন করতে হবে। তো একটা হচ্ছে যে তখন এই দফাটা দিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট পদে যখন তিনি হানা ভোট করলেন অন দ্য বেসিস অফ 19 পয়েন্টস, যে আমাকে সমর্থন করলে দিস ইজ মাই এজেন্ডা, দিস ইজ মাই প্রোগ্রাম। তো ওইটা এবং একটা রাজনৈতিক দল বিরোধী দলে যখন বিরোধী দলে থাকে তখন তার অ্যাসপিরেশন, তার প্রমিজেস আর ক্ষমতা থাকার প্রমিজেস একরকম হবে না কখনো। একটা দল যখন ক্ষমতা থাকে তখন সে বলে যে আমি আপনাকে 10 টাকা কেজি চাল খাবো, কথার কথা। আপনার টিউশন তো হলো রিপন ভাই ক্ষমতায় থেকেই, রাইট, আমি ওটি তো বলছি। এবং তারপরও কিন্তু বিএনপি অনেক বছর ক্ষমতায় ছিল। হ্যাঁ, তো অনেকবার 19 দফাটা কিন্তু তারা কতটা বাস্তবায়ন করতে পেরেছে? আমি যদি 19 দফা তো বললাম যে ক্ষমতায় থাকলে আপনি 19 দফার বাস্তবায়ন করতে পারবেন, ওই লক্ষ্যে যেতে পারবেন। এবং সেটাও তখনকার বাস্তবতায়, এটা আরও পরিশীলিত হবে আরও নতুন বাস্তবতায়, নতুন সিনারিওতে। 19 দফার মধ্যে বর্তমান 31 দফার অনেক কিছুই নাই, বিকজ আপনার এখন যে বাস্তবতাটা আমরা উপলব্ধি করছি, একসময় তো দেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ছিল, একসময় বাংলাদেশটা আপনার একটা সামরিক একটা রাজনৈতিক দল নিজের দলের মধ্যে হানাহানি করে কোন দল করে নিজের দলের প্রেসিডেন্টকে মেরে ফেলছে। আমরা একটু বিরতি নিয়ে নেই, একটু বলে নিন 1 মিনিট, তারপর যান। একজন মারা আসছি আমি আমার সময়। আপনি ওখানে কি দেখা গেল যে আওয়ামী লীগ তার নিজের দলের, মানে আওয়ামী লীগ বাকশাল হয়ে গেল, বাকশালের মধ্যে দক্ষিণপন্থী অংশ তারা কি করলো, নিজের দলের প্রেসিডেন্টকে মেরে ফেললো, প্রধানকে মেরে ফেললো, বা আরো অনেক নেতাকে মেরে। ইট ওয়াজ এ টোটালি হানাহানি বিটুইন আওয়ামী লীগের দক্ষিণপন্থা এবং বামপন্থার ব্যাপার। তো এই পরিস্থিতিতে দেশে সামরিক অভ্যুত্থান হয়ে গেছে। আপনি
আপনি আবার আওয়ামী লীগ কেমন হবে? কারণ প্রেসিডেন্ট তো এমনভাবে নির্বাচন ব্যবস্থা করে দিত, ওটা তো আপনাকে রিভার্স করতে হবে। যেমন একটা নতুন পরিস্থিতিতে ৭৫ সালের গভর্নমেন্ট একটা নতুন পরিস্থিতি, এখন যে গভর্নমেন্ট একটা নতুন পরিস্থিতি, এই গভর্নমেন্টকেও হাইকোর্টে সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা ইয়ে দিয়ে কি রেফারেন্স দিয়ে আসতে হয়েছে। তো এক এক ধরনের পরিস্থিতি সাথে এখন নতুন করে আমি তো ওটা ডিজিএফ এর মানে আপনার প্রেসক্রিপশন, ডিজিএফ এর মানে কারিকুলাম বলে তো আমি ইয়ে করবো না। এই ধরনের বাস্তবতা আবারও অনেক কিছু হতে পারে। আমি যদি গণতন্ত্র রক্ষা না করি, নতুন ধরনের পরিস্থিতি হয়, যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বললো, তো নতুন সরকারি ব্যবস্থাপনা তো নতুন হবে। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত শুরু আরো শুনবো, রিয়ালিটিতে নিউ গভর্নমেন্ট ম্যানেজমেন্ট হবে, আরো শুনবো আপনার কাছে। এখন আরেকটু আমরা একটা বিরতি নিয়ে একটু চা খেয়ে নেই এই সুযোগে। দর্শক, ইস্পাহানী মির্জাপুর বৈঠকখানে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আমরা অনুষ্ঠানে আবার ঢুকে পড়েছি। প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ ইস্পাহানী মির্জাপুর বৈঠকখানায়। কথা হচ্ছিল নতুন দল গঠন নিয়ে। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরেকটু পরিষ্কার হই আর কি, সেটা হচ্ছে যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেখান থেকে তাদের মধ্য থেকেই তো জাতীয় নাগরিক কমিটি হলো, তাই তো? এটা আরেকটা উইং না, এটা যাদের এখন ছাত্রত্ব নেই, তাই তো, ব্যাখ্যা করা প্রয়োজন। যারা বেরিয়ে গেছে তারা নাগরিক কমিটি করেছে। এটা আমরা এইভাবে দেখি যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, নাগরিকরা অংশগ্রহণ করেছে। এবং শহীদ মিনারে আমাদের যে প্রোগ্রামটা ছিল, এটাতে দুইটা সেকশন ছিল। এটা হলো এক দফা দাবি ঘোষণার পরে নাগরিকদের একটা সেশন ছিল। সেই সেশনে আমরা নাগরিকদের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করেছিলাম। সেখানে তো অনেক মিডিয়া হয়তো মিস করেছে। যেমন আমাদের 4 তারিখে যে আমরা বলেছিলাম যে বাংলাদেশে হলো হয়তো একটি আমাদের অস্ত্র তুলে নিতে হবে, সেটাও আমরা ঘোষণা করেছিলাম। এটা হয়তো সব জায়গায় এখনও যায়নি। তো ভবিষ্যতে হয়তো আমাদের এই পরিস্থিতি তো যেতে হইতে পারে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু হলো এই যে যারা নাগরিকরা অংশগ্রহণ করেছে, তারা তো অনেক দলে ছিল না বা দলে ছিল। তো যে একটা দল থেকে যখন কমান্ড ছিল না, আপনি যদি 29শে জুলাই অথবা 28শে জুলাই পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রেস রিলিজগুলো পড়ে থাকেন, সেখানে আপনি স্পষ্টত ধারণা পাবেন তারা কোন জায়গাটায় কোন অবস্থানে ছিল। এগুলো ইতিহাস বিচার করবে। তো আমরা মনে করছি যে ওইখানে যে নাগরিকদের যে শ্রেণীটা হলো সংঘবদ্ধ ছিল না, তাদেরকে সংঘবদ্ধ করার জন্য জাতীয় নাগরিক কমিটি, এবং এই দুইটা সংগঠনের একই পারপাস, একটাতে স্টুডেন্টরা থাকবে, আরেকটা হলো নাগরিক। এক্স্যাক্টলি। এখন নতুন যে দলটা হতে যাচ্ছে, তারা কি আপনি ইন্টারভিউতে আমি পড়েছি যে এই নাগরিক কমিটিও থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও থাকবে। জি, কিন্তু দলটা তো আপনারাই করছেন, তাই তো? আপনারাই উদ্যোগ নিচ্ছেন তো আপনারা? দলটা হলো মানে সকল জনই মিলে অংশ নিচ্ছে। মানে এটা ব্যক্তি আকারে যে বৈষম্য, হ্যাঁ বৈষম্য, এবং নাগরিক কমিটি ওটাতে ফেসিলিটেট করছে। এটা মানে একটা নতুন একটি দল হওয়া প্রয়োজন। আমরা যখন এটা আপনাদের চাইল্ড, তো এটা তো ঠিক আছে, ইটস নট আওয়ার চাইল্ড, ইটস এ নিউ ফ্রম দ্য পিপল। আমরা এটাতে হেল্প করব। আপনার যদি কোথাও মনে হচ্ছে যে নতুন কোনো ভালো কিছু হচ্ছে, আপনি এটাতে পার্টিসিপেট করতে পারেন, এটা একটা বিষয়। তো এখানে পার্টিসিপেটরি যারা আছে, আমরা গত 15 ইয়ার্সে যারা খুন হয়েছিল, তাদের তো একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল। যারা হেফাজতে খুন হয়েছিল, তাদের একটা গণতান্ত্রিক, বিডিআর যারা হয়েছিল, আমরা তো কাউকে ডিনাই করতে পারি। এই দল তো ইলেকশনে পার্টিসিপেট করবে, তাই তো? এই দল, হ্যাঁ অবশ্যই করবে, কেন নয়। আচ্ছা পাটোয়ারি, আমি একটু যোগ করি। একটা হচ্ছে যে আপনাদের নতুন যে দলের যে আপনার নেতৃত্ব নিয়ে যে আপনাদের চিন্তা ভাবনা, তার মানে প্রচলিত রাজনৈতিক দলের নেতৃত্ব যেভাবে তৈরি হচ্ছে সেভাবে আপনারা করতে চাচ্ছেন না? না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আপনারা গণ প্রতিরক্ষার উপরে জোর দিচ্ছেন, সেক্ষেত্রে সামরিক বাহিনীর লোকজনকে এই আপনাদের প্রস্তাবিত দলের অংশীদার হতে পারবে ব্যক্তিগতভাবে? না, আমরা গণপ্রতিরক্ষা একটা সিভিলাইজেশন স্টেটের সাথে অনেক বেশি রিলেটেড। তো এখন যেহেতু নেশন স্টেটের ধারণটা অনেক বেশি চলমান, আমরা ইচ্ছা করলেও সিভিলাইজেশন স্টেটে যেতে পারছি না। ফলত এখন যে এক্সিস্টিং যে সিস্টেমগুলো আছে সেটাতে, তবে আমরা ওই মানুষগুলোর সাথে এটা মানে তাদের সাথে ক্রিয়াকলাপগুলো লিঙ্কটা রাখবো। এবং আপনারা এখানে দেখেছেন প্রায় 40,000 আর্মি যারা পার্সন, সৈনিক এবং সিনিয়র লেভেলে যারা হলো রেড মার্ক করেছিল ওই সময়, এবং তারা কিন্তু এই জিনিসটা সাপোর্ট দিয়েছিল। ফলত আমরা ডিরেক্টলি এখন যদি তাদের সাথে কানেক্ট করি বা কোনো কিছু, এটা কিন্তু আমাদের একটা প্রফেশনাল অর্গানাইজেশন, যারা সেভিয়র অফ দ্য কান্ট্রি, তাদের মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। সো ফলত আমরা ওই সিস্টেমটাতে যাচ্ছি না। এটা যখন সিভিলাইজেশন স্টেট হবে অথবা ওই প্রক্রিয়া আমরা আরও ধীরে ধীরে যাব। কেন আমরা সিভিলাইজেশন স্টেট বলি? কারণ আমি এই বঙ্গ জনপদের, এটা যদি সিভিলাইজেশন স্টেটে পার্সিয়ান সিভিলাইজেশন অথবা ইন্ডিয়ান সিভিলাইজেশন মতন যদি হয়ে না ওঠে,
বাংলাদেশ তো দূরের কথা, এই মানুষেরই এখানে অস্তিত্ব থাকবে না। আচ্ছা, ব্রেকের মধ্যে আপনি বলছিলেন যে ব্রেকের মধ্যে রিপন ভাই বলছিলেন যে আপনারা যে দল করতে যাচ্ছেন, আপনি তখন বলেছিলেন যে এটা আপনারও দল। রিপন ভাই তো একটা পলিটিক্যাল পার্টিতে আছেন, তো ওনার দল কিভাবে হবে? ওনার তো নিজেদের দল আছে। রিপন ভাই তো অলরেডি গণ অভ্যুত্থানের এই যে স্পিরিট সেটার সাথে অংশগ্রহণ করে ফেলেছিল। ফলত যখন অংশগ্রহণ করে এই স্পিরিটের জায়গাটা হলো দলটা হবে, সেই স্পিরিটটা উনিও ধারণ করে, আমিও ধারণ করি, ওই ভীষণে হয়তো বা সেম লেভেলে থাকবে। তো উনি যদি ওই স্পিরিটের ব্যত্যয় ঘটায় বা আমি যদি স্পিরিটের ব্যত্যয় ঘটায়, উনিও বাংলাদেশ থেকে হয়তো বা একটা সময় হারিয়ে যাব। আর যে নতুন দলটা আসতেছে সেই স্পিরিট থেকে যদি তারও ব্যত্যয় ঘটে, সেটা হারিয়ে যাবে। উনি যেটা বলছিলেন পিপল অ্যাকসেপ্ট করবে কিনা, পিপলের ওই স্পিরিটটা তারা ধারণ করে। স্পিরিটটা বিএনপি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং তারা সেই জায়গাটা থেকে স্পিরিটটা অনেকাংশে ধারণ করেছিল, কিন্তু আমরা গত 100 দিনে দেখেছিলাম সেটা থেকে তারা দূরে যাচ্ছে। কিন্তু দলের বাইরে, জি, মানে দলীয় গত 100 দিনে আমাদের বিএনপির প্রতি যে অবজারভেশন, সেটা তো বিএনপি স্পিরিট থেকে অনেক অন্য জায়গায় চলে যাচ্ছে। বিএনপির আপনার অবজারভেশন, আমি ওনার এটা শুনতে চাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, আমি এটা যোগ করছি যে তার মানে আপনি যে দলের ধারণা দিচ্ছেন তাতে দল না করেও ওই দলের অংশীদার হওয়া যাবে। যেহেতু রিপন ভাই বিএনপি করেও আপনার প্রস্তাবিত দলের অংশীদার বা যে চেতনার অংশীদার, সুতরাং একজনের, যেমন আমি কোনো রাজনৈতিক দল করি না, তাহলে আমিও অংশীদার হতে পারবো। বা রাজা কোনো দল করেন না, বা আমরা অন্য পেশাজীবী, বা ধরেন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা, মানে তারা এই যে সমাজে আমরা এই দলে যেতে পারবো কিনা, তাই এই দলের চেতনা ধারণ করতে পারবে, চেতনা তো ধারণ করতে দলে না। যেমন আপনার লাস্ট আমাদের দেশে যে অস্থিতিশীলতা হয়েছিল, সেখানে হলো অভিষেক পার্লামেন্ট থেকে যে তৃণমূলের, তিনি বেরোয় একটি কমেন্ট দিয়েছিল, উই আর উইথ দিল্লি, মানে তারা বলেছিল যে আমাদের তৃণমূলে হলো বিজেপির সাথে দ্বিরূপ বা রাজনীতি করলো ন্যাশনাল ইউনিটির ক্ষেত্রে, ন্যাশনাল ইস্যুজের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে বাংলাদেশে বিএনপি অথবা যে রাজনৈতিক যে দলটা আসবে, স্পিরিট বা এই কজে হলো এক থাকবে, সেটা যদি ছিটকে পড়ে ওই দলটা জনগণ থেকে হারিয়ে যাবে। কিন্তু আমাদের বিভেদটা কোথায় হবে, বিভেদ বা আপনার কন্টেস্টটা কোথায় হবে? কন্টেস্টটা হবে পলিসি বেসড, যে আপনি বলতেছেন যে আপনি কোন ন্যাশনাল বুর্জুয়াদেরকে ইকোনমিকতে উঠাতে চাচ্ছেন, সেটাতে আপনার একটা প্রস্তাবনা থাকে, আমার একটা প্রস্তাবনা থাকে, সেটাতে মানুষ অ্যাকসেপ্ট করবে। কিন্তু দলীয় যে এজেন্ডা অথবা যার জায়গাটাতে আবার ডিফারেন্ট। এখন আপনি যেটা বলতেছেন একটা ফ্যামিলি, তো ফ্যামিলি হিসেবে বাংলাদেশ ক্ষেত্রে এইখানে স্পিরিটের জায়গায় গণ অভ্যুত্থান এটা আমাদের দেখিয়ে দিয়ে দিচ্ছে আমরা এক, বাট কিন্তু এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, আপনি তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার মানে এইভাবে মিলাইতে পারবেন না। আচ্ছা, এখন আপনি তবে নাগরিক কমিটিতে যে কোনো দলের মেম্বার বিএনপির 100 দিন নিয়ে বলেন। বিএনপি যে অনেক বিচ্যুতি হয়েছে, আমাদের যেটা অবজারভেশন সেটা থেকে আমরা বিএনপিকে দেখেছিলাম যে বিএনপি একটি সেন্ট্রিক জায়গা থেকে পলিটিক্স করেছিল এবং সেখান থেকে তারা সেন্টার রাইটে গিয়েছিল, যেটা আল্লাহর প্রতি অবিচল ও বিশ্বাস ওনারা একটা সময়ে বলেছিল বেশ জোরে সোরে, কিন্তু সেটা আমাদের ওটা তো আমাদের মানে একবার ফার্ম পলিসি। আমি লাস্ট মানে আপনাদের এটা কার মুখে লাস্ট কে বলেছে গত 5 বছর আপনি দেখাইতে পারবেন না, আপনি যে ফার্ম আল্লাহর উপর অবিচল বিশ্বাস। আমরা তো লাস্ট প্রোগ্রামগুলো আপনাদের দেখতেছি যে এই শব্দটা কোথায় গেল, এবং এটা তো একটা আপনাদের যখন ভিত্তি হয় দলটা সেটা ছিল, এবং এখন আমরা এটাতে দেখতে পাচ্ছি যে এই যে অস্থিতিশীল বিভিন্ন জায়গাতে একটু থামাই, আমি একটু শেষ করে নেই একবারে বলেন। তো সেই জায়গা থেকে এখন বিএনপির অবস্থানটা আমরা দেখতেছি যে একটু সেন্টার লেফটে যাচ্ছে, এবং সেন্টার লেফট নট দ্য লেফট পার্টি। আমাদের সেই জায়গাটা থেকে আমরা সেন্টারে থাকলে অথবা বাংলাদেশ যে একটা সেন্টারের পজিশন, যেটা হলো আওয়ামী লীগ যেটা করেছিল যে একদম পুরা মুজিববাদ বা ইন্ডিয়ার প্রতি বেশ পুরা পেটের ভিতরে চলে গিয়েছিল। আর তো বিএনপির আমাদের যেটা রিডিং বা অবজারভেশন সেটাতে আমরা দেখেছি ওনারা ওই দিকটায় যাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে ওনাদেরকে বলবো যে আপনারা না গেলে হলো এই তরুণ প্রজন্মে আপনাদেরকে আর একটু বেশি স্পেস দিবে, আপনারা ওই দিকটাকে একটু এড়িয়ে চলবেন। এটার কি কারণ আরো কি কারণ বিএনপির প্রতি একটু মনক্ষুণ্ণ হওয়া, যে বিএনপি কিছু কিছু জায়গায় যেটা আপনারা চেয়েছিলেন সেখানে বিএনপি একটা তাদের দলীয় অবস্থানের কারণে সেটা আপনারা করতে পারেন নাই, লাইক রাষ্ট্রপতির অপসারণ অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এরকম কিছু নাকি? সেটা তো আমি ইঙ্গিতে দিয়েছিলাম আপনাকে যে ওইখানে ওই পাড়ে বসে আছে
এখন আমরা যদি এখন আমাদের সময়টা হলো ইঙ্গিত দেওয়ার না, আমাদের সময়টা এখন প্রকাশ্যে বলার। আমি তো প্রকাশ্যেই বলি, তাহলে প্রকাশ্যেই বলি যে প্রকাশ্যেই বলি আমরা যে দাবিগুলা মাঠে নিয়ে এসেছিলাম সেটা আমরা রাজনৈতিক দলগুলোর ঘরে ঘরে গিয়ে বলেছিলাম যে ভাই আপনার আসা দরকার, আন্দোলন করা দরকার। ওনারা ওইগুলাতে সাড়া দেয় নাই। এবং এখানে যে চুপ্পুর যে ইস্যুটা, সেটা তো এখনো ওই ফেজটা আমাদেরকে দেখতে হচ্ছে। এবং লাস্টে যে 3 জন উপদেষ্টা শপথ নিয়েছিল সেখানে আমরা চুপ্পুর, মানে আমি রাষ্ট্রপতি যিনি আছেন ওনার ফেজটা দেখেছিলাম। এবং উনি তো ডিরেক্টলি বলেছে যে আমি ছাত্রলীগের গড়ে ওঠা পতাকাবাহী সংগঠন থেকে একজন রাষ্ট্রপতি। এগুলো তো ওনারাও দেখেছে। তাহলে এখন কোথায় সমস্যা হচ্ছে? এবং উপদেষ্টাদের ব্যাপারেও তো শেষে যে 3 জন উপদেষ্টা নিযুক্ত হলেন সেটার ব্যাপারেও তো আপনাদের একটা আপত্তির জায়গা। আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম, দেশবাসী এগুলো পড়েছে। সেখানে আমরা বলেছিলাম যে জনগণের কনসালটেশন ব্যতীত যদি যে কোনো উপদেষ্টা এবং যদি নতুন কোনো কিছু আরও হয় সেগুলো তো আমরা অপোজ করব। আমরা এগুলোর সাথে কোনো ঐক্যমত পোষণ করব না। এবং যেটা রাইট, হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ দ্য কনসালটেশন উইথ দ্য পিপল, জনগণের সাথে কনসালটেশন। এবং এই সময়ে সবচেয়ে বেশি কনসালটেশন আমাদের সাথে, কিন্তু জনগণের সাথে হলো নাগরিক কমিটির সাথে কেউ ওইভাবে বলতে পারবে না গভর্নমেন্টের থেকে কনসালটেশন। যখন চুপ্পুর বিষয়টা আসলো, আর্মি চিফ দেশের বাইরে আমি কি ছিলেন। বলতে চাইবো, এইভাবে কি জিজ্ঞেস করতে পারি? সেটা হচ্ছে জনগণের সাথে কনসালটেশন করা মানে হচ্ছে নাগরিক কমিটির সাথে কনসালটেশন করা। জনগণের সাথে কনসালটেশন করা মানে হচ্ছে বৈষম্য বিরোধীদের সাথে কনসালটেশন করা। ডু ইউ মিন দ্যাট? না। তো রাজনৈতিক সাথে কনসালটেশন করতে হবে। জনগণের অন্যতম একটা জায়গা থেকে রাজনৈতিক দলগুলো একটা রিপ্রেজেন্টেশন করে, কিন্তু যেটা যদি সত্যিকার অর্থে জনগণের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো রিপ্রেজেন্টেশন করতো তাহলে সমস্যা ছিল না। না, আমরা তো বর্তমানে দেখছি যে জনগণের পক্ষে রাজনৈতিক দলগুলো রিপ্রেজেন্টেশন করে না। তো সেখানে কিন্তু এই যে যখন রাষ্ট্রপতির ইস্যুটা এসেছিল, প্রথম বিএনপির সাথে মিটিং হয়েছিল। ইভেন এখনও যে দেশের যে পরিস্থিতি বিদ্যমান, এটাতেও কিন্তু বিএনপির সাথে মিটিং হয়েছে, জামাতের সাথে মিটিং হয়েছে। আমরা দুইটা মানে প্রেসিডেন্ট চিফ অ্যাডভাইজার সেখানে হলো ওইখানে ওই প্রথম যেটা হলো রাষ্ট্রপতি ইস্যুতে, সেটা হলো সালাউদ্দিন ভাই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং দুদু ভাই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আলাল ভাই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। আমরা ক্লিয়ার কোনো একটি দলের জায়গা থেকে আমরা মেজার করতে পারি নাই, সেটা নিয়ে কথা না বলি। আর সেটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। বর্তমান ইস্যুতে যে সংবাদ সম্মেলনটা করেছিলেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছিলেন। সেখানেও আমরা ওই ধরনের একটা ন্যাশনাল ইউনিটি যে প্রয়োজন, একটি রাজনৈতিক জায়গা থেকে আপনি যখন জনগণের জায়গা থেকে বলবেন, রিপ্রেজেন্টেশন করতেছেন, তখনও সেটাতে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু ঐক্যের ডাকটা কাকে নিয়ে, কিভাবে, জনগণের কতটুকু, সেখানে যে ইন্ডিয়ার যে প্রশ্নটা, সেগুলো ক্লিয়ার আমরা মেসেজটা পাইনি। আই এম নট সেইং দ্যাট উনি কোনো কিছুই বলেন নাই, কিন্তু উই আর নট দ্য স্যাটিসফাইড অ্যাট দ্য ইয়াং জেনারেশন। জামাত যখন প্রোগ্রাম করেছিল সেখানেও বলেছেন উনি লেজে লেজ গুছিয়ে বলেছিল যে মির্জা ফখরুল যা বলেছে ইটস মাই স্টেটমেন্ট, হোয়াট ইউর পলিটিক্যাল পার্টি। মানে এটা সেম আমাদের জন্য যে একটা পলিটিক্যাল পার্টি বলে উনি যা বলেছেন, উনি একই তলে তলে একমত পোষণ করাটা, কিন্তু নিজস্ব ভিউ বাই স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত। আমরা কি, আমাদের প্রধান উপদেষ্টা কোনো দল নাই, উনি কথার কথা ধরে নিচ্ছে ওনার কোনো দল নাই, তো উনি অনেক কথা বলছেন, সেটাকে আমি একমত পোষণ করছি না। প্রধান উপদেষ্টা সাপোর্ট করছি, প্রধান উপদেষ্টা দল না, ওরে বলছে যে একটা দল হয়ে আরেকটা দলেরটা করতে পারে ফলো করা। আচ্ছা, আমি তাকে একটা কথার উত্তর যেটা দিই, আমাদের পার্টি যখন প্রতিষ্ঠিত হয়, এবং পার্টি প্রতিষ্ঠার চেয়েও বড় কথা হচ্ছে রাষ্ট্রের যে মূলনীতি, যেটা আওয়ামী লীগের অনেক সমস্যা ছিল, যেটা আমাদের সমালোচনা করতো, আমরা তো রাষ্ট্রের মূলনীতির জায়গাটাই তো আমরা, অর্থাৎ আওয়ামী লীগ প্রবর্তিত রাষ্ট্রের মূলনীতিটা তো আমরা পরিবর্তন করেছিলাম। আমাদের প্রশ্ন ছিল আওয়ামী লীগ যে রাষ্ট্রের মূলনীতির নামে যে বিষয়গুলো চাপিয়ে দিয়েছিল বা সংবিধান অন্তর্ভুক্ত করেছিল, আমি এটা বহুবার বলেছি, সমাজতন্ত্র। আমার মুক্তিযুদ্ধের সময় আমি বহুবার স্টাডি করেছি 69-এর গণঅভ্যুত্থানে এবং বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কি কখনো অফিসিয়ালি বা মুক্তিযুদ্ধ আপনার 70-এর নির্বাচনের মধ্যেও আওয়ামী লীগ ইস্তেহারের মধ্যে কখনো বাংলাদেশের সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, অর্থনৈতিকভাবে সমাজতন্ত্র হবে, এটা কখনই তাদের কোনো ম্যানিফেস্টোর মধ্যে ছিল না, নেভার। আচ্ছা, অল অন এ সাডেন ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স যখন আমাদের একটা সংবিধান তৈরি করার প্রশ্ন আসে, ধর্মনিরপেক্ষ তো ছিল না। এই ব্যাপারে আমাদের পার্টি ইন্টারনালি যখন আমাদের কর্মীদের নিয়ে যখন আমরা ক্লাস করি, তখন আমাদের কর্মীদেরকে যখন আমরা এডুকেটেড করার যে প্রসেসটা আমরা নেই, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কোনো ইস্তেহারের মধ্যে না 69-এ না 70-তে কখনো ধর্মনিরপেক্ষতার কথা শেখ মুজিবুর রহমান নেভার আটার্ড ইন এনি অফিস, মানে অফিসিয়াল স্টেটমেন্ট, ইভেন সমাজতন্ত্র না। কিন্তু 72 সালের পরে যখন আপনার প্রভিশনালি যখন সংবিধানটা মানে অ্যাকসেপ্ট করলো বা ফাইনালি নির্বাচনের মধ্যে দিয়ে যখন 73 নির্বাচনের মধ্যে দিয়ে গ্রহণ করলো, সেখানে আমরা সমাজতন্ত্র দেখলাম, ধর্মনিরপেক্ষতা দেখলাম। এখন আমরা যখন আমাদের প্রেসিডেন্ট, আমাদের পার্টির ফাউন্ডার, তখন তো ফাউন্ডার ছিলেন না,
তিনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে, যেমন ইউনূস সাহেব এখন যেমন চিফ অ্যাডভাইজার, এরকম একটি জাতির ঐতিহাসিক প্রয়োজনে তাকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তাকে হ্যাড টু কাম। তো এই যে আপনার আসলেন, তখন তিনি কিন্তু সংবিধানের মধ্যে কি করলেন, আপনার এই যে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি আস্থা স্থাপন করা যে নীতিটা তিনি সেখানে ঘোষণা করলেন। সমাজতন্ত্রের ক্ষেত্রে তিনি বলতেন মানে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাখ্যা দিলেন, বাট মূলত ওই জায়গাটা। তা আমাদের পার্টি স্টিল বিলিভ করে, আমি যদি গতকালকে প্রবাবলি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার একটা লেকচার ছিল, সেখানে ওই যে ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে আমাদের প্রতিটি নেতাই আমরা যখন বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানেটা কি দাঁড়ায়? যে পরম করুণাময়ের নামে আমি শুরু করছি, পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড। তা আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, আমি তো বলছি না যে মানে প্রভু শক্তি সর্বশক্তি, মানে এরকম কিছু বলছি না। তো আমাদের নেতারা সর্বত এটা দিয়ে আমরা শুরু করি, এবং আমি বাই ফেইথ আমরা সেটা বিশ্বাস করি। এবং আমাকে যে বলে যে মানে সাম্প্রতিককালে আপনারা দেখতে পাচ্ছেন না বলছেন, আমি গতকালকে রেফারেন্সই দিলাম, গতকালকের রেফারেন্স আমি নিজেই তো মানে সেখানে বক্তব্য দেখলাম, আমার পুরো ভিডিও স্পিচটা দেখলাম, আবার চ্যানেল 24 ওরা করেছে, মানে রেকর্ড করেছে। সামন আবার আমি একটু আল্লাহ সার্বভৌমত্বের পিছনে বিইং এ মুসলিম এবং আমার পার্টি, এটা ন্যূনতম, বরং আমি যে যুগ, একটু আমাকে কয়েকটা সেকেন্ড দিতে হবে, কয়েকটা নাহলে খেয়ে হারাবো। সেটা হচ্ছে, যেমন আমি কয়েকদিন আগেও বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ইন গড উই ট্রাস্ট যদি তার মুদ্রার মধ্যে স্ক্রিপ্ট করে, নোটের মধ্যে লেখে, তাতে যদি তার গণতান্ত্রিক চরিত্র যদি নষ্ট না হয়ে থাকে, তাতে করে যদি তার মৌলবাদী আইডেন্টিটি তার উপর ইম্পোজ না হয়ে থাকে, তাহলে বিএনপি যখন আল্লাহর সার্বভৌমত্বের প্রতি আস্থা স্থাপন করার নামটা বললো, বিএনপি পাকিস্তানি ধ্যান ধারণার হয়ে গেল, বিএনপি মৌলবাদীর রাস্তায় বিএনপিতে হাঁটাহাঁটি শুরু করলো বলে যে সমস্ত লোকজন লেখালেখি, আমি তার কথা বলি নাই। আমি বলছি যে এই জাতীয় লেখালেখি প্রোপাগান্ডা তো গত 40 বছর 45 বছর চলতেছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র মানে মৌলবাদী রাষ্ট্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাটেগরিক্যালি চাপাই দিয়েছে ইন গড উই ট্রাস্ট। আমি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করবেন? না সৌরভ ভাই, সবাই এখন একটু ব্রেকের অনেক আগে, আচ্ছা ব্রেক দেব, তারপরে আপনি ভেঙে ফেলবেন। দর্শক, আশা করি আপনাদের আমরা যে আলোচনাটা করছি ভালো লাগছে। আমাদের আরো একটা বিরতির সময় হয়েছে, তারপর ফিরছি সেই আলোচনায়। আশা করছি আপনারা থাকছেন আমাদের সঙ্গে। সৌরভ ভাই আপনার একটা প্রশ্ন ছিল, প্রিয় দর্শক আরেকবার আমন্ত্রণ ইস্পাহানী মির্জাপুর বৈঠকখানে। সৌরভ ভাই ব্রেকের আগে একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন। প্রশ্নটা ছিল কার কাছে প্রশ্ন করছেন? রিপন ভাই। আচ্ছা, তার দলের যে মৌলনীতি বা উপরে যে প্রিয়াম্বল, তাতে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি আমরা অগাধ আস্থা। আপনার দলের যে নিতাই রায় চৌধুরী বা গয়েশ্বর চন্দ্র রায়, তারা কি শপথ নেবে? তারাও কি আল্লাহর সার্বভৌমত্বে আস্থা রেখে দল করবে? লুক, প্রথম হচ্ছে একটা রাষ্ট্রীয় নীতি যেটা আওয়ামী লীগ এটাকে ডিসমেন্টল করেছে, এখন সেটা আমরা এখন পর্যন্ত ফেরত আনতে পারিনি। বাট মাই প্রমিস ইজ দ্যাট, একেবারে আপনি লাইভে বলছি, সেটা হচ্ছে আমার দল যদি সরকারে যায়, ক্ষমতায় যায়, নিঃসন্দেহে সার্টেনলি উইল ব্রিং ইট ব্যাক, ওটা আমরা আবার ফেরত আনবো। না, আমি বলছি যে আমি বলছি আপনাকে, আপনার ব্যাখ্যাটি দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি মানে অফলাইনে বোধহয় বলছিলাম, আমি এখন মানে লাইভে বলতে চাই। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা নিজেদেরকে একটা মৌলবাদী রাষ্ট্র বা একটা খ্রিস্টান স্টেট বলে ক্লেম করে না, তাদের প্রেসিডেন্ট বাইবেলে শুয়ে মানে নেন, প্রেসিডেন্টের শপথ নেন। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট মানে কোরআন ছুঁয়ে শপথ নেন নাই। আমি যদি কখনো সরকারে, আমি খুব প্রেফার করবো কোরআন ছুঁয়ে শপথ নিতে, এবং চেষ্টা করবো বিং এ মুসলিম। আবার যারা অন্য ধর্ম বলে তার ধর্মগ্রন্থ ছুঁয়ে সে শপথ নেবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার দেশে জিয়াউর রহমান সাহেব যখন করলেন, আমার পার্টির প্রতিষ্ঠাতা যখন এই যে আল্লাহর প্রতি সার্বভৌমত্বের কথাটা যখন আনলেন, সোকল্ড আপনার কিছু কলামিস্ট এবং সোকল্ড আপনার মানে প্রগতিশীল লোকজন যারা, তারা একে রে করা শুরু করলেন যে বাংলাদেশকে একটা প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র বানিয়ে ফেলতেছে ইত্যাদি ইত্যাদি। এবং পাকিস্তানের ধ্যান ধারণাকে কি ধ্যান ধারণা, যে জাতীয়তাবাদের কোথায় বাঙালি না লিখে উনি জিয়াউর রহমান বাংলাদেশে ইন্ট্রোডিউস করলেন। আচ্ছা, তো পাকিস্তানিরা কি লেখে? পাকিস্তানি। তো ভারতীয়রা কি লেখে? তো নানা ভাষা নানা ধর্মের লোক আছে, ভারতীয়রা কি অন্য কিছু লেখে নাকি? তারা কি বাঙালি লেখে না বিহারি লেখে না? আমি আসছি, উনি যে প্রশ্নটা সেটার উত্তর দিচ্ছি। তো
এই যে বিএনপি কথাটা বললো, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকান, আমাদের তো আরো অনেক পুরনো প্রজাতন্ত্র। আমার তো প্রজাতন্ত্রের বয়স মাত্র মার্কিন 53। যুক্তরাষ্ট্রে ওই শপথের পর আর ওই ধর্মগ্রন্থের সাথে ওই রাষ্ট্রযন্ত্রের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের দেশে এইভাবে তো আমাদের দেশে কথায় কথায় আপনি তো হাইপোথেটিক্যালি বলতেছেন সম্পর্ক নাই। আপনি বলছেন ওখানে প্রতিটি আচার আচরণে সেটা আছে। আমি আপনাকে বলছি ওই দেশে আমি ছিলাম, আমি আসছি, আমার দলকে বিচার করতে গেলে তো ওইটাও বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ধরে নিলাম মার্কিন যুক্তরাষ্ট্র যদি অন্যায় করে, বৈষম্য করে, আমি তো আপনি নিশ্চয়ই করবেন না। আমি তো বৈষম্য, আমি অন্যায় করা মনে করি, মনে করি না। আমি মনে করি বৈষম্য। ওইখানে যে অখ্রিস্টান আছে, খ্রিস্টান ধর্মাবলম্বীর বাইরে যে জনগোষ্ঠী আছে আমেরিকায়, তাদের প্রতি অবিচার করছে। আচ্ছা, আপনি আমাকে কথা, আমার কথা, তাদের প্রতি অবিচার করছে। আমাকে প্রশ্ন করেছেন, উত্তরটা আমার কাছ থেকে নেন। আমি যেটা বলছি, ওখানে এই ব্যবস্থাটা থাকা সত্ত্বেও ইন গড উই ট্রাস্ট বলছেন, যেহেতু ওখানে মেজরিটি মানুষ গড মানে খ্রিস্টিয়ানিটি, তারা তাদের প্রভুকে গড হিসেবে জানে, তাই না? ওখানে তো মুসলমানও আছে, হিন্দু আছে, নানা ধর্মের লোকজন আছে, তাদের প্রভুর নাম তো গড না। আর আমি কি মনে করি যে নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড, এটা হলো দিস ইজ মাই ফেইথ। আচ্ছা, এখন আপনি কথাটা আসেন যে ওখানে অন্য ধর্মাবলম্বীরা তারা এক্সিস্ট করেন না। আমি গয়েশ্বরের উদাহরণ আনছি। ওখানে আমার দলে, সরি, আমাদের বাংলাদেশ বংশোদ্ভূত সিলেটের একটা ভদ্রলোক, নাম হচ্ছে, ওর নাম ছিল বেসিক্যালি আবুল হাশেম, তারপরে তার হেনসেন ক্লার্ক নাম হয়েছিল। হেনসেন ক্লার্ক মানে আবুল হাশেম, তার মানে খ্রিস্টান হয়ে গেছে। নো, সে বলেছে তিনি কংগ্রেসম্যান অবস্থায় বাংলাদেশে ভিজিট করেছেন। তো একজন মুসলমানও তো সেখানে আপনার মানে অতদূর যাওয়া, কারেন্ট ইলহান ওমর আছে না, ইলহান ওমর, সে তো হিজাব করা মহিলা। কারেন্ট অবস্থায় আমরা কিন্তু দেশের বর্তমান দেশের বর্তমান নিয়ে কথা। ইলহান ওমর কি আমেরিকা নিয়ে বেশি আলোচনা হচ্ছে? ইলহান ওমর কি আপনার মানে ইয়ে করছেন, ডেমোক্রেটিক পার্টি সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি তো সুতরাং গয়েশ্বর রায়, নিতা রায় চৌধুরী, তারাও ইলহান ওমর মতো তাদের ধর্মাবলম্বী হয়ে তাদের রাইটস নিয়ে তারা ধর্মটা বাদ দেন। ও যেটা বলছে আওয়ামী লীগ বিএনপির পার্থক্যটা কতটা জানেন? পার্থক্যটা হচ্ছে আপনারা বলেন আল্লাহু আকবার, আওয়ামী লীগ বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সেটা পার্থক্যটা এটুকুই। আমি তো আল্লাহু আকবার বলি এবং বাংলা তর্জমা দিয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সৌরভ ভাই, আসলে আশা করি আপনি ভালো, সেটা অস্বীকার করি না। আমাদের পাটোয়ারি যেটা বলছে আল্লাহ যে সর্বশক্তিমান, এটা বাংলা তর্জমা, তাও আমি অস্বীকার করি। ভাই, আমরা ধর্মটার মধ্যে না যাই, আমরা বেসিক জায়গায় আসছি। পাটোয়ারি, আমাকে একটু সংক্ষেপে বলেন তো যে এই দলটা যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার টার্গেট আছে, আপনি বললেন, কবে নাগাদ এই দলটা আত্মপ্রকাশ করতে পারে? আমরা তো চাই যদি যত দ্রুত সম্ভব যে এই ফোর্সটাকে যতটুকু অর্গানাইজড করতে পারবো তত। টার্গেট কি আপনাদের কবে নাগাদ? টার্গেট হলো, আমরা বেসিক্যালি শুধু তো নাগরিক কমিটির এটা বিষয় না, এটা তো বাহিরেও আরো অনেকে রয়েছে, তবে হয়তোবা 2-3 মাস এরকম প্রয়োজন হবে। 2-3 মাসের মধ্যে আপনারা যেহেতু ইলেকশন করবেন, তো সম্ভাব্য প্রার্থী বাছাই তো করতে হবে আপনাদের। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা একটা উদাহরণ নিতে পারেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যারা যে ইলেক্টেড হয়েছিল বাকশালের আগেই, তারা কিভাবে হয়েছিল। সেখানে একদম জনসাধারণ, মানে আপনার 20 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক, এরকম হতো না। ফলত এই প্রক্রিয়াগুলোতে আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর প্রার্থী বাংলাদেশ পাবে, তরুণদের প্রার্থী পাবে। সেটাতে আমরা বাংলাদেশকে ভালো সংস্কারও দরকার পড়বে। নির্বাচন সংস্কারের বিষয় তো আপনারা রাজি ছিলেন না। না, আমরা আপনারা এই সবগুলা দলকে, মানে আমার কাছেও প্রস্তাব এসেছিল যে বিএনপি এর 10টি নাম প্রস্তাব করতেছে, আমরা সবাই মিলে ঝুলে দিলে ভালো হয়। আমি ওপেন ইয়ারে বলতেছি, তো ফলত অনেকে দিয়েছে, আমরা সেটাতে প্রক্রিয়া অংশগ্রহণ করি নাই। আপনাদের নাম কমিশন সংস্কারে নির্বাচন সার্চ কমিটির কথা বলছেন, যারা শপথ নিয়েছিল আর কমিশন, সংস্কার কমিশন, সংস্কার কমিশন না, নির্বাচন কমিশনার কিন্তু শপথ নিয়েছে। হ্যাঁ, শপথ নিয়েছে। সফলতা আমরা সেখানে স্টেটমেন্ট দিয়েছিলাম, সংস্কারের মানে প্রক্রিয়া চলছে নির্বাচন। আমরা বলেছিলাম যে সংস্কারের যদি আপনার একটা আউটলাইনে রেডি, আপনি মুখে সংস্কারের কথা বলছেন, উইদাউট এনি সংস্কার আপনার 2022 যে ইলেকশনের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম 22-এর নিয়মে আপনি যাচ্ছেন, তাহলে তো আপনি সেই এটা দ্বিচারিতা। তো আমরা তো এগুলা, এটা আমি একমত। এবং বিএনপির সমর্থন এক্ষেত্রে পাওয়া যায় না, তাই তো বলছেন? এটা তো বিএনপির সমর্থনের বিষয় না, বিএনপি এই বিষয়টা উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যে উনি তো 22-এর যে কলা কানুন, সেটার আগে উনি স্টেটমেন্ট দিয়েছিল এবং ওটা বিরোধিতা করেছিল। সেই কলা কানুনে কিন্তু উনি হলো ওনার প্রার্থীটা অথবা যে কারা কারা হতে পারে উনি নামগুলো দিয়েছে, আমাদের কাছেও নাম চেয়েছিল, আমরা দেইনি। আমরা মনে করি সংস্কারের কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার কিছুই, এটা পুরো যদি 22 সালের মধ্যে যায় তাহলে তো এটা কোনো কিছুই হলো না।
কিন্তু এখন একটা আমাদের প্রতি আবার কোশ্চেন এসেছে যে তারা যদি থাকে তাহলে আমরা কি ইলেকশন করব কিনা, এটা স্বভাবত একটা কোশ্চেন চলে আসে। ভালো, কিন্তু আমাদের ইথিক্যাল জায়গা থেকে আমরা বলি যে এই মানুষগুলো যারা নিয়োগ হয়েছেন তারা একটা সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেমন হওয়া উচিত সেটার মধ্য দিয়ে নিয়োগ হওয়া উচিত ছিল। রাইট। তো এখন আপনি যদি বাংলাদেশে এই ইলেকশনটা আয়োজন করেন, সেই ইলেকশনের একটা পাতানো ইলেকশনের অথবা কোনো কিছুতে যান, তো আপনি যেতেই পারেন, আপনার গায়ের জোরে শক্তি দেখাতে পারেন, তবে কিন্তু সেই শক্তির বল কতদিন থাকবে সেটারও বিষয়। এই জন্যই আমরা বলছি যে আমরা এবার হয়তো বা অনেকে মনে করছে বিএনপি এবার ক্ষমতায় যাবে, ওনারাও মনে করেন, আমরা এটা চিন্তা করি, মনে করেন আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা থাকে। তো এখানে আমরা বলেছিলাম, আমরাও চিন্তা করেছিলাম যে গণজোয়ার বা যে গণ অভ্যুত্থানের মধ্যে গণজোয়ার এসেছিল, তারা ইচ্ছা করলে কিন্তু এবার ক্ষমতা যেতে পারতো। কিন্তু আমরা বলেছি যে না, আমরা এবার এই স্ট্র্যাটেজিতে যাচ্ছি না, আমরা দেখব বিএনপিকে, আমরা বিরোধী দলেই থাকবো, বিএনপিকে একটু দেখব হাউ মাচ দে আর ক্যাপেবল টু ডু দ্য এই বিষয়গুলো করার জন্য। আরেকটা বিষয় হলো, তবে আমরা আপনাদের যে নতুন দল আপনারা এবার ক্ষমতাকে টার্গেট করছেন না? না, আমরা ক্ষমতাকে, এটা ওপেনলি বলে, আমরা ক্ষমতাকে টার্গেট করছি না, এবং জনগণ যদি নিয়ে আসতে চায় সেটা তো ভিন্ন বিষয়। তবে আমরা বিরোধী দলেই থাকতে চাই এই জন্যই, কারণ আমরা দেখতে চাই, কারণ আমাদের একটি লড়াই আছে, সেটা হলো কনস্টিটিউশন। তো বিএনপি বলেছে ইলেক্টেডের মধ্যে কনস্টিটিউশন চেঞ্জ করা পসিবল, সো ওনারা এটা কতটুকু সক্ষম হয় সেটা আমরা দেখব। যদি এটা না পারে তাহলে আমরা গিয়ে করব, ভোটের মাধ্যমে যাবো। এই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বুলেটটা আমরা খুব সুন্দর করে অথবা অনেক রক্তের উপরে ক্রস করেছি, বুলেট রেগুলেশন। এখন ব্যালট রেগুলেশনের এটা ভয় দেখি আর আমাদের লাভ নাই। ওনাদের হয়তো থাইল্যান্ডের উদাহরণগুলো জানা নাই, আম আদমি পার্টি অথবা লাস্ট যে শ্রীলঙ্কার একটা ব্যালট রেগুলেশনের কথা বলছেন, সেটা কি রকম? ব্যালট রেগুলেশনের বিষয়টা হলো যে মানুষের যে প্রান্তিক অথবা আপনারও যে আপনার যে ভয়েসটা রেইজ করা বিষয়, আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, সৌরভ ভাই কোনো রাজনৈতিক দলের মেম্বার না, ঠিক না? এখন এটা তার সাপোর্টিং এর জায়গা থাকতে পারে, অ্যাক্টিভ যেটা সেটা আপনার নাই। তো সেই জায়গা থেকে আপনি যদি কাউকে ভোট দেন, যদিও প্রক্রিয়াটাও অনেক ছোট একটা প্রক্রিয়া, ভোট দিয়ে চলে আসা, এটা অন্যান্য দেশে আরো অনেক বড় প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে এই প্রক্রিয়াটুকু কিন্তু উনি কিন্তু আবার আপনার কাছে আসবে, হয়তো আপনার কাছে 500 টাকা নিয়ে আসবে না, আর বেশি কিছু জিনিস নিয়ে আসবে। যে যত বড় তার ডিমান্ডটা তত বড়। তো সেই জায়গা থেকে এই যে ক্ষেত্রে এটা ঠেকানোর জন্য আমরা ব্যালটের মধ্যেই পিপল একটা রেভলিউশনের প্রস্তুতি নিবে। এটা যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টের, আমি আগে বলেছিলাম নাগরিক কমিটির মধ্যে 3টি শ্রেণী রয়েছে, আর যারা সিভিল সোসাইটি রয়েছে তারা তাদের জায়গাটায় কাজ করে যাবে, এবং যারা রেভলিউশনারি রয়েছে তারা তাদের জায়গায়। এবং আমরা শুরুতেই বলেছিলাম নেতৃত্ব কে দিবে এই দলের, অবশ্যই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের যারা রেভলিউশনারি, যেটা মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন একটা বিপ্লবী দল গঠন করা উচিত। আমরা বিপ্লবী দলে যাচ্ছি না, আমরা রাজনীতির মতোই খেলবো না। তো এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা বা আপনারা যারা নাগরিক কমিটির নেতা, তারা থাকছেন কি এই দলের নেতৃত্বে? হ্যাঁ, থাকবে। পাটোয়ারি, এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন এবং আপনি যেটি বলছিলেন 73-এর নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, অথবা বিশেষ করে 70-এর নির্বাচনে কারো হয়তো 20,000 টাকা ছিল, এর বেশি টাকা ছিল না। এমনকি যদি বলেন 79 নির্বাচনেও এরকম প্রান্তিক মানুষ, গরিব মানুষ তারা এসেছে। কি নাম, সুনীল রায় বরিশালের একজন, তার পানের বরজ ছিল, এবং তিনি প্রথম সুনীল গুপ্ত, তিনি বামপন্থী রাজনীতি করতেন, পরে বিএনপিতে টাঙ্গাইলের আব্দুর রহমান, পরে আমি সুনীল গুপ্তর কথা জানি। তিনি বিএনপির হয়ে নির্বাচন করেছেন। নির্বাচনের আগে তিনি কখনো সচিবালয়ে যাননি, এবং বঙ্গভবনে তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এখন যে রাজনীতি নিয়ন্ত্রণ করে যে টাকা, সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? কারণ এটাই হচ্ছে, এই যে আপনি মাঝখানে বললেন যে কোন হাউস, কোন ব্যবসায়ী গ্রুপ ইতিমধ্যে কিন্তু একটা তারা পলিটিক্যাল এনগেজমেন্ট শুরু করে দিয়েছে। এই যে প্রবল শক্তিধর যে অর্থনীতি বা অর্থনৈতিক এইটার আলোচনার তাকে মোকাবেলা করবেন, উত্তর অনেক লম্বা হবে, আমার তো সময় নাই। ছোট্ট করে এর চেয়ে যিনি বড় আরো মানে সবগুলো হাউসকে যিনি নিয়ন্ত্রণ করতে, ওনাকে কিন্তু ওই পারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সো যারা ছোট ছোট এটা বেশি না না, উনি চলে গেছে, কিন্তু যে হাউসগুলোর ভিত্তি করেছেন সব হাউস রয়ে গেছে। হাউস রয়ে গেছে, ওই হাউসগুলা ছোট পাতি নেতা দখল করেছে না, তো বড় নেতাকে যখন আমরা সরাইতে পারি, পাতি নেতাকে সরাইতে পারি, এটা আমাদের জন্য বড় কথা। যে কোনো কিছু আরো 16 বছর অসম্ভব অপেক্ষা করতে হবে আমাদের? না, আমাদের 16 বছর না, আমাদের 16 বছর লাগবে না। হয়তো ওনারা যদি এই ব্যালটের কথা বলে, হয়তো ব্যালটের পরে এটা শুরু হবে, হয়তোবা এটা দ্রুতই শুরু হতে পারে। আমরা শ্বেতপত্র করব এবং সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আসব। কাদের ব্যাপারে শ্বেতপত্র? শ্বেতপত্র যারা জনগণের এই গণ অভ্যুত্থানে পরে এই শক্তির সাথে দ্বিমত করে, যারা বিভিন্ন সে আগের কলা কৌশল কায়দা কানুন করে লুটেরা শ্রেণীর সৃষ্টি হচ্ছে এবং যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে তাদের নিয়ে। এবং আমরা সেটা বলেছিলাম যে রিডিমশন এবং রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া উচিত। সো তাদের এতদিনও এই লজ্জাটা মানে হয় নাই, হওয়া উচিত ছিল। সো এটা আসলে আমরা বলেছি এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা অনেকে দল অনেকভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টা চালায়, কিন্তু আমরা বলি যে এটা আপনার একটা জেনারেশনের রূপান্তর ঘটেছে। ফলত আমার সাথে কিন্তু ওই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত বলি, আপনারা যত মানুষকে যত লেবেলিংয়ে করা ট্রাই করেন না কেন, তরুণরা কিন্তু সব দল ধুমে মুচড়ে কিন্তু এই আন্দোলনে চলে এসেছিল। ফলত ওনাদের মধ্যে এই যে রূপান্তরের লড়াই, এই জন্য আমরা বলেছি যে 72-এর যেটা হয়েছিল, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এটাকে চুরি করা হয়েছিল। কারা করেছিল? বাংলাদেশের সেই দলটা বাংলাদেশ থেকে বিদায় হয়েছিল। এবারে 90-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু চুরি হয়েছিল। যে মানুষের আকাঙ্ক্ষা, ওই দিন রিজভী ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তো ওনাকে বলেছিলাম আপনার গায়ে যে বুলেট, এই বুলেটের মর্যাদার অথবা আপনার গায়ে যে এখনো বুলেট লেগে আছে, এগুলার মানে হারানো গৌরব বা মর্যাদাটা আমি ফিরিয়ে আনতে চাই। বললো যে কিভাবে? আমি বললাম আপনি তো এটা রাখতে পারেন নাই, কারণ আপনার গায়ে যে বুলেট বিঁধেছে এটার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা আপনার করতে পারেন নাই। ফলত 24-এ যে মানুষটা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তারই একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা আমরা এবার কাউকে চুরি করতে দিব না, নিতে দিব না, এবং এটা তো আমরা বদ্ধপরিকর। যদি নিতে হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ যারা আমরা বলি যে আমরা অলরেডি শহীদ, এই শহীদদের লাশের উপরে দিয়ে আপনাদের নিতে হবে। তো এটার জন্য আপনাদের কাছে কোনো শহীদ নাই, আপনাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমাদের কাছে রক্ত আছে। তো রক্তটা যদি মনে হয় যতটুকু দেখেছেন, আরও আমাদের বাংলাদেশে আরও অনেক রক্ত যাবে, কিন্তু আমরা চাই এই শান্তিপূর্ণ একটা অবস্থানে যেতে, যেটা আমরা বরাবরই পরিচয়, এই ধৈর্যের প্রজ্ঞার পরিচয় দিয়ে আসছি। আমরা কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, আমরা সেই জায়গাটা যাইনি, কারণ আমরা মনে করেছি এই গণঅভ্যুত্থানে অনেকে অংশগ্রহণ করেছেন। যারা উপদেষ্টা প্যানেল রয়েছে, এটা কিন্তু সব দল থেকে রয়েছেন, নট যে ছাত্ররা ইউনূস স্যারকে বসে হচ্ছে, ইউনূস স্যার কিন্তু সবাইকে রেখেছেন। ফলত আমাদের সামনে যদি ওনারা কেউ আরো তরুণ, আপনাদের অপছন্দের অনেক সিদ্ধান্ত সরকার নিচ্ছে, যেমন উপদেষ্টা নিয়োগ, আপনাদের সাথে সেটা আমরা ব্যাখ্যা করেছি। আমরা বলেছি সরকার, আপনাদের প্রতিনিধি তো সরকারে আছে, তারপরে কি করে এটা হচ্ছে? হ্যাঁ, সেটা আমরা ব্যাখ্যা করেছি। সরকারের সাথে প্রথমত আমাদের সম্পর্কটা হবে পর্যালোচনামূলক এবং জবাবদিহিতার জায়গা। ভুল করলে আমি জবাবদিহিতার আওতায় আনবো, আমি তাকে পার পেতে দিব না। আর তুমি যদি ভালো কোনো কিছুতে পরিবর্তন করতে পারেন নাই আপনারা, মানে হ্যাঁ, পরিবর্তন যদি না হয় তাহলে পরিবর্তনে সবাই যদি এঙ্গেজমেন্ট হয় তাহলে এটা সম্ভব। কিন্তু যারা পক্ষ রয়েছেন ওনারা যেহেতু সহযোগিতা করছেন না এবং মানুষ দেখছে, ফলত এই জায়গাটা হচ্ছে না। এবং আমরা এখনো তাদের সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই জায়গাটা সহযোগিতা করুন। এটা কোনো আপনার দলের জন্য নয়, এটা উনি একটু আগে বলেছিলেন, আমার যে সিনিয়র ওনার একজন সন্তান রয়েছে, উনি যদি ওনার সন্তানের প্রতি অবিচার না করে, ওনার সন্তান যদি ভালো থাকতে চায়, ওনার এই কাজটা করা উচিত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে আর সময় কথা বলা যাচ্ছে না, আপনাদের ধন্যবাদ এই আড্ডায় অংশ নেওয়ার জন্য। এই আলোচনা আমরা সামনে আরো অনেক করবো। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।